রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইহুদিবাদী বাহিনী এবং এর দোসরদের উপর আরও কয়েকটি শীর্ষ স্তরের হামলা চালিয়েছেন ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড শুক্রবার জানিয়েছে, গাজায় ইসরায়েল অনুমোদিত একটি দালাল বাহিনীর উপর আঘাত এনেছেন তারা। আল কুদস ব্রিগেডের সঙ্গে সমন্বয় করে দক্ষিণ গাজার খান ইউনিসে এই অভিযান পরিচালিত হয়। আল কাসামের এক বিবৃতিতে বলা হয়, দালাল ইউনিটটি ইউরোপিয়ান হাউজিং এলাকার একটি আবাসিক ভবনে লুকিয়েছিল। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা টিবিজি অ্যান্টি ফর্টিফিকেশন শেল এবং অ্যান্টি পার্সোনাল প্রজেক্টাইল দিয়ে সেখানে আঘাত হানেন। এতে কয়েকজন ইসরায়েলি দালাল নিহত হন। এ সময় আশেপাশের এলাকায় দখলদার বাহিনী ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে কয়েক ঘন্টা ধরে লড়াই চলে। অন্য এক ঘটনায় খান ইউনিসের দক্ষিণে আল ফুখারি এলাকার আবু দাকা জংশনে ইসরায়েলি সেনা সমাবেশ এবং তাদের যুদ্ধযানগুলোতে এক ঝাঁক মর্টারশেল নিক্ষেপ করে আল কুদস ব্রিগেডস। শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে, গাজার উত্তর ও দক্ষিণ সেক্টরে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় তাদের 2 সেনা গুরুতর আহত হয়েছেন। আল কুদসের বরাতে ইরানের মেহের নিউজ জানিয়েছে, এদিন খান ইউনিসে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় কমপক্ষে 10 জন ইসরায়েলি সেনা হতাহত হন। গাজায় চলমান আগ্রাসনের জবাবে ইয়েমেনের হুথি আনসার আল্লাহর নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী আবারও ইসরায়েলে হামলা চালিয়েছে। ইসরায়েলের অতি গুরুত্বপূর্ণ বিমানবন্দর তেল আবিবের বেন গুরিয়নে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত এনেছেন তারা। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, হামলাটি সফল হয়েছে। হামলায় বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয় এবং লাখ লাখ ইহুদিবাদী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। তিনি বলেন, ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজার অবরোধ পুরোপুরি তুলে না নেওয়া পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতি ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালনে ইয়েমেন তার অভিযান চালিয়ে যাবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইসরায়েল ইয়েমেনের উপর কোনো ধরনের হামলা চালায় তাহলে ইয়েমেনও উপযুক্ত প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে, যার মধ্যে অন্যতম হল বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরও কঠোর করা। ইয়েমেনে ইসরায়েলের একটি কৌশলগত নৌপথ এবং আকাশপথে অবরোধ আরোপ করেছে, যাতে ইসরায়েলের কাছে সামরিক সরঞ্জাম পাঠানো বন্ধ হয় এবং গাজায় চলমান গণহত্যার প্রতি আন্তর্জাতিক মহলের মনোযোগ আরও বৃদ্ধি পায়। ইয়াহিয়া সারি জানান, ইয়েমেনি বাহিনী তাদের প্রতিশোধমূলক অভিযানের গতি বাড়িয়ে ইসরায়েলের ভূখণ্ডে গভীরে হামলা চালাবে। তিনি উল্লেখ করেন, ইয়েমেনে গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে চালানো অভিযান থেকে কোনোভাবেই পিছু পা হবে না। ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরোনট জানিয়েছে, বেইতার জেরুজালেম এবং হাপোয়েল বেয়ারশেবার মধ্যে একটি ফুটবল ম্যাচ চলাকালে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এ সময় সাইরেন বেজে উঠলে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ ও তার স্ত্রী স্টেডিয়াম থেকে পালিয়ে যান। ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরায়েল কাপের ম্যাচটি বন্ধ করে দেয়া হয়। আনসার আল্লাহ আন্দোলনের মহাসচিব আব্দুল মালেক বদরুদ্দিন আল হুথি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল 600 দিনেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে। এর জবাবে গাজার সমর্থনে আমাদের পরবর্তী ধাপের অভিযান আরও কার্যকর হবে। তিনি বলেন, ইসরায়েলের প্রতিক্রিয়া যত কঠোরই হোক না কেন, প্রিয় ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইয়েমেনি জনগণের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না। আল হুথি বলেন, এ সপ্তাহে আমরা ইসরায়েলের গভীরে 14টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে অভিযান পরিচালনা করেছি। ইসরায়েলের জাফা, হাইফা, আশকেলন এবং উম্মে আল রাশাসে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। লোহিত সাগর ইসরায়েলি বাহিনীর জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে ইসরায়েলি শত্রুদের জন্য নৌযান চলাচল নিষিদ্ধ রয়েছে। এদিকে আনসার আল্লাহর উপতথ্য কর্মকর্তা নাসরুদ্দিন আমের এক বিবৃতিতে বলেছেন, বেন গুরিয়ন বিমানবন্দর এখন আর নিরাপদ নয় এবং এই বিমানবন্দরে ইয়েমেনি সামরিক অভিযান অব্যাহত থাকবে। নাসরুদ্দিন আমেরের মতে, গাজায় হামলা বন্ধ ও অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সব বিদেশি বিমান সংস্থার উচিত তাদের নিজেদের ও যাত্রীদের নিরাপত্তার জন্য বেন গুরিয়ন বিমানবন্দর এড়িয়ে চলা। গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র ক্ষোভের মধ্যে পশ্চিম তীরে রামাল্লাহ সফরে যাচ্ছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্ত পশ্চিম তীরে ইহুদি ইসরায়েলি রাষ্ট্র নির্মাণের পরিকল্পনা ঘোষণা করার কয়েকদিনের মধ্যেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে। এটি হতে যাচ্ছে 58 বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো শীর্ষ সৌদি কূটনীতিকের পশ্চিম তীর সফর, যা ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের উল্লেখযোগ্য কূটনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
শুক্রবার ফিলিস্তিন দূতাবাসের একটি সূত্র নিশ্চিত করেছে প্রিন্স ফয়সাল বিন ফারহানের নেতৃত্বে একটি মন্ত্রী পর্যায়ের আরব প্রতিনিধি দল রোববার রামাল্লায় যাবে। তবে প্রতিনিধি দলকে পশ্চিম তীর সফরে যেতে বাধা দেওয়া হবে বলে জানিয়েছেন এক ইসরায়েলি কর্মকর্তা। সিএনএন বলছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্ডান, কাতার এবং তুরস্কের মন্ত্রীদের সমন্বয়ে প্রতিনিধি দলটি রামাল্লা সফর করার কথা রয়েছে। কিন্তু ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে যোগ দিতে ইসরায়েলের অনুমোদন প্রয়োজন, কারণ ইসরায়েল পশ্চিম তীরের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করে। ওই ইসরায়েলি কর্মকর্তা এই সফরকে উস্কানিমূলক অভিহিত করে বলেন, ইসরায়েলের নিরাপত্তার ক্ষতি সাধনের লক্ষ্যে নেওয়া এ ধরনের পদক্ষেপ তারা সহযোগিতা করবেন না। ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত নিয়ে গবেষণাকারী থিঙ্ক ট্যাঙ্ক টিপ পলিটোগ্রাফির প্রধান শাওল আরিলি বলেন, 1967 সালে ইসরায়েল পশ্চিম তীর দখলের পর এটিই হবে প্রথম উচ্চ পর্যায়ের আরব প্রতিনিধি দলের সফর। তিনি সিএনএনকে বলেন, এই সফর গাজা যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি সৌদির সমর্থন বৃদ্ধির বিষয়টি তুলে ধরছে। সংঘাত শুরুর পর থেকে সৌদিরা স্পষ্ট করে বলেছেন, তারা 67 সালের সীমানা অনুযায়ী দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে সমর্থন করেন। ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এবং ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া নিয়ে বেশ সোচ্চার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। কিছুদিন আগেই তিনি গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানান এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে তার দেশ স্বীকৃতি দেবে বলে ঘোষণা দেন। তারই জেরে এবার তিনি বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া শুধু একটি নৈতিক দায়িত্বই নয়, বরং রাজনৈতিক প্রয়োজনও বটে। শুক্রবার সিঙ্গাপুরের শাংরি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনের আগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি যদি অবিলম্বে উন্নত না হয়, তাহলে ইউরোপীয় দেশগুলোর উচিত ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত অবস্থান আরও কঠোর করা। ম্যাক্রো বলেন, আগামী কয়েক ঘন্টা ও কয়েকদিনের মধ্যে আমাদের কাজ সারতে হবে। তার ভাষায়, ইসরায়েল যদি যথাযথ প্রতিক্রিয়া না দেখায়, তাহলে আমাদেরকে তথাকথিত আত্মরক্ষার অধিকারের ধারণাকে ত্যাগ করে নিষেধাজ্ঞা আরোপের পথেই যেতে হবে। এদিকে ইউরোপীয় দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বানের পর ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে ইহুদি রাষ্ট্রবিরোধী ধর্মযুদ্ধ চালানোর অভিযোগ তুলেছে ইসরায়েল। শুক্রবার এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জিহাদি সন্ত্রাসীদের উপর চাপ প্রয়োগের বদলে ম্যাক্রো তাদের একটি ফিলিস্তিনি রাষ্ট্র উপহার দিতে চান। সন্দেহ নেই, ওই রাষ্ট্রের জাতীয় দিবস হবে 7 অক্টোবর। এর মাধ্যমে 2023 সালের হামাসের হামলার প্রতি ইঙ্গিত করা হয়েছে, যে হামলার সূত্র ধরে গাজায় গণহত্যা শুরু করে ইসরায়েল। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোপীয় দেশগুলোকে দখলদার ইসরায়েলের অস্ত্র রপ্তানি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য দেশের উদ্দেশ্যে বলেছেন, ইসরায়েলের সঙ্গে সব ধরনের অংশীদারিত্ব চুক্তি স্থগিত করুন এবং ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ রাখুন। স্পেনের প্রধানমন্ত্রী আরও বলেন, গাজায় সামরিক অভিযান আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং 50,000-এর বেশি মানুষের হত্যাকাণ্ডের বিষয়ে চুপ থাকা যায় না। এদিকে 300 জনেরও বেশি ব্রিটিশ ব্যক্তিত্ব সে দেশের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে একটি চিঠি লিখে গাজা উপত্যকায় ইসরায়েলি হত্যাযজ্ঞে লন্ডনের সম্পৃক্ততার অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন। চিঠিতে স্বাক্ষরকারীরা ব্রিটিশ সরকারকে বলেছেন, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি স্থগিত রাখতে হবে এবং গাজায় অবিলম্বে মানবিক সাহায্যে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলকে চাপ দিতে হবে। এর আগে ব্রিটেনের 800 জনেরও বেশি আইনজীবী, শিক্ষাবিদ এবং বিচারক প্রধানমন্ত্রী স্টারমারকে একটি চিঠি পাঠিয়ে আন্তর্জাতিক আইন মেনে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। হোয়াইট হাউস জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির একটি নতুন প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসরায়েল। তবে হামাস বলেছে, এই প্রস্তাবে তাদের দাবিগুলো পূরণ হয়নি। হোয়াইট হাউস বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দূত স্টিভ উইটকফ হামাসের কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছেন, যেটি ইসরায়েল অনুমোদন করেছে। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ইসরায়েল এই প্রস্তাবে সম্মতি দিয়েছে, এরপর সেটি হামাসের কাছে পাঠানো হয়েছে। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বলেছেন, প্রস্তাবের নতুন সংস্করণটি হত্যা ও দুর্ভিক্ষের ধারাবাহিকতা নিশ্চিত করে এবং আমাদের জনগণের কোনো দাবি পূরণ করে না, বিশেষ করে যুদ্ধ বন্ধের প্রশ্নে এতে সুনির্দিষ্ট কিছু নেই। তিনি বলেন, তবুও হামাসের নেতৃত্ব এই প্রস্তাব জাতীয় দায়িত্ববোধের সঙ্গে বিবেচনা করছে। হামাসের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, নতুন প্রস্তাবকে পূর্ববর্তী প্রস্তাব থেকে এক ধাপ পিছিয়ে যাওয়া হিসেবে দেখা হচ্ছে, যেখানে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনার বিষয়ে মার্কিন প্রতিশ্রুতি ছিল।
আলোচনার সঙ্গে যুক্ত দুইটি সূত্র জানিয়েছে, নতুন প্রস্তাব অনুযায়ী প্রথম সপ্তাহে 10 জন জীবিত বন্দী ও 9টি মরদেহ মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে এবং যুদ্ধবিরতি 60 দিনের জন্য কার্যকর থাকবে, যা 70 দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে। হামাসের আরেক শীর্ষস্থানীয় কর্মকর্তা সামি আবু জুহরি রয়টার্সকে বলেছেন, নতুন প্রস্তাবে ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধ বন্ধের, গাজা থেকে সেনা প্রত্যাহারের কিংবা অবাধ মানবিক সাহায্যের অনুমতির কোনো নিশ্চয়তা নেই, যা হামাসের আবশ্যিক শর্ত। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে তারা প্রস্তাবটি পর্যালোচনা করছেন এবং শিগগিরই এর প্রতিক্রিয়া জানাবেন। এদিকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে তিনি বলেন, যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছানোর খুব কাছাকাছি রয়েছেন মধ্যস্থতাকারীরা। ট্রাম্প বলেন, আমরা আপনাদের দিনের বেলায় অথবা হয়তো আগামীকাল এই বিষয়ে জানাবো। এ নিয়ে চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। ইরানের মেহের নিউজ জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত গাজায় 72 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 278 জন। এর মাধ্যমে 2023 সালের অক্টোবরে গাজা ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত 54,321 ফিলিস্তিনি নিহত হলেন, যাদের অধিকাংশ শিশু ও নারী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এবং ইসরায়েলের প্রতিবন্ধকতার কারণে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না। পাক ভারত উত্তেজনায় ভারতের পানি অস্ত্র ব্যবহারের তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শুক্রবার ভারতকে সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, সিন্ধু পানি চুক্তি স্থগিত রেখে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য লাখ লাখ মানুষের জীবন বিপন্ন করা পাকিস্তানের কাছে রেড লাইন। এই লাইন ভারতকে অতিক্রম করতে দেয়া হবে না। তাজিকিস্তানে অনুষ্ঠিত হিমবাহ সংরক্ষণ সংক্রান্ত 3 দিনের আন্তর্জাতিক সম্মেলনে শেহবাজ বলেন, সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখা ভারতের একতরফা সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত অবৈধ। আমরা এর প্রতিক্রিয়ায় দৃঢ় পদক্ষেপ নেব। এদিকে কাশ্মীর নিয়ে পাকিস্তান কখনো আপোষ করবে না বলে জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মনির। কাশ্মীর নিয়ে কোনো রকম চুক্তিও সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। রাওয়ালপিন্ডিতে হিলাল টক্স অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যক্ষ ও শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে আসিম মনির বলেন, ভারতের বোঝা উচিত কাশ্মীর কখনো পাকিস্তানের অগ্রাধিকার থেকে সরে যাবে না। কাশ্মীর নিয়ে কোনো রকম চুক্তি সম্ভব নয়। আমরা এই ইস্যু ভুলে যাব না। সেনাপ্রধান আরও বলেন, কাশ্মীর কোনো দ্বিপাক্ষিক নয়, বরং একটি আন্তর্জাতিক ইস্যু এবং বহু দশকের চেষ্টার পরও ভারত সেটিকে চাপা দিতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ভারতের অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ বাড়ার জন্য দেশটির নিজস্ব নীতিই দায়ী, বিশেষ করে মুসলিম সহ সংখ্যালঘুদের ওপর দমন পীড়ন। বেলুচিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন আসিম মনির। তিনি বলেন, সেখানে যারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে তারা বেলুচ জনগণের প্রতিনিধি নয়, বরং তারা ভারতের মদতপুষ্ট প্রক্সি। বেলুচদের সঙ্গে এসব সন্ত্রাসীর সম্পর্ক নেই। তারা ভারতীয় স্বার্থে কাজ করছে। আমরা রাষ্ট্রবিরোধী এই সন্ত্রাসীদের নির্মূল করব। ইরান মার্কিন টানাপোড়েন, কাঁপছে আরব দেশ, ট্রাম্পের ডাবল ট্রাবল। মধ্যপ্রাচ্যের আকাশে এখন চরম উত্তেজনা। একদিকে ইসরায়েল মুখিয়ে আছে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য, অন্যদিকে যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়াচ্ছে 3 গুরুত্বপূর্ণ আরব দেশ, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত। তাদের একটাই দাবি, ইরানে হামলা নয়। কিন্তু কেন এই 3 দেশ ইরানের পক্ষে ব্যাট করছে? উত্তরটা কিন্তু মোটেও ইরানকে বাঁচানোর জন্য নয়, বরং নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদে। কাঁচের ঘরে মার্কিন সেনা, কেন এত ভয়? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছিলেন, তখন এই 3 দেশের নেতারা তাকে স্পষ্ট বার্তা দেন। তারা অনুরোধ করেন যুক্তরাষ্ট্র যেন ইরানের পারমাণবিক অবকাঠামোতে কোনো ধরনের হামলা না চালায়। এর কারণ হলো এই 3 দেশেই আমেরিকার বিশাল সামরিক ঘাঁটি রয়েছে। তাদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে ইরান পাল্টা আক্রমণ হিসেবে এই দেশগুলোতে হামলা চালাতে পারে। ইরানের সামরিক বাহিনী কিন্তু বসে নেই। তারা সোজা সাপটা হুমকি দিয়েছে, মধ্যপ্রাচ্যে 50,000 মার্কিন সেনা কাঁচের ঘরে বসে আছে, আর কাঁচের ঘরে বসে কারো দিকে পাথর ছোড়া ঠিক হবে না। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সেনাদের ঘাঁটি আছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের চিঠি দিয়ে সতর্ক করে দিয়েছে, যদি তাদের দেশ থেকে মার্কিন সেনারা ইরানের হামলার প্রতিক্রিয়া দেখায় তাহলে তেহরান সেই সব দেশে পাল্টা হামলা চালাবে।
অর্থাৎ সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ এবং কাতারের আমির তামিম আল থানি সবাই ট্রাম্পের কাছে একই আশঙ্কা প্রকাশ করেছে। তাদের ভয় ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলা হলে এই দেশগুলোতে মার্কিন ঘাঁটি থাকায় তারা সরাসরি ইরানের পাল্টা হামলার শিকার হতে পারে। গোপন কূটনৈতিক চাল, কে কাকে বাঁচাচ্ছে? এই জটিল পরিস্থিতিতে সৌদি আরবের একটি পদক্ষেপ বেশ তাৎপর্যপূর্ণ। 2 দশকেরও বেশি সময় পর সম্প্রতি ইরানের রাজধানী তেহরান সফর করেছেন সৌদি রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্য এবং প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। তার এই সফর ছিল মধ্যপ্রাচ্যের সম্ভাব্য সংঘাত এড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কূটনৈতিক উদ্যোগ। প্রিন্স খালিদ বিন সালমান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের একটি গোপন বার্তা পৌঁছে দেন। ওই বার্তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তির আলোচনায় গুরুত্ব দিয়ে অংশ নিতে ইরানকে অনুরোধ জানানো হয়। এই ঘটনা থেকে বোঝা যায় আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করার পাশাপাশি নিজেদের মতো করে উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে। তারা চায় না এই অঞ্চলে কোনো বড় ধরনের সংঘাত শুরু হোক যার সরাসরি প্রভাব তাদের উপর পড়বে। যদিও আরব দেশগুলো যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা চালাতে বারণ করছে, কিন্তু ওয়াশিংটনের চেয়ে এখন ইসরায়েলি ইরানে হামলা চালানোর ব্যাপারে বেশি আগ্রহী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বিষয়ে বেশ আগ্রাসী মনোভাব দেখাচ্ছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীকে এই বিষয়ে কঠোরভাবে হুঁশিয়ারি দিচ্ছে। ট্রাম্পের দাবি ইরানের সঙ্গে তাদের পারমাণবিক আলোচনা বেশ ভালোভাবেই এগোচ্ছে। বিশ্ব এখন ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কড়া নজরদারি দেখছে, কিন্তু পর্দার আড়ালে নীরবে গড়ে উঠছে এক শক্তিশালী জোট। এই জোট মধ্যপ্রাচ্য আর বৈশ্বিক ক্ষমতা ভারসাম্য বদলে দিতে চলেছে। একের পর এক মার্কিন নিষেধাজ্ঞা আর ইসরায়েলের হামলার হুমকি সত্ত্বেও ইরান ঠিকই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এর পেছনে মূল শক্তি হলো বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। প্রায় 20 বছরের বেশি সময় ধরে চলা রুশ ইরান বন্ধুত্বে বেশ চাপে আছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। প্রশ্ন হলো মার্কিন প্রশাসন আর তেল আবিবের চোখ ফাঁকি দিয়ে কিভাবে ইরান ও রাশিয়া মধ্যপ্রাচ্যে এত শক্তিশালী একটি বলয় তৈরি করলো। ইরান আর রাশিয়ার সামরিক সম্পর্ক আমরা যা ভাবি তার চেয়েও অনেক গভীর। গত 10 বছরে মস্কো আর তেহরান মিলে এক শক্তিশালী সামরিক জোট তৈরি করেছে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে 2016 সালে রাশিয়া ইরানকে আধুনিক S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে। এর ফলে ইরান ইসরায়েলি সহ শত্রুদের ছোড়া ক্ষেপণাস্ত্র নিমিষেই গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা অর্জন করেছে। শুধু তাই নয়, চলতি বছরের শুরুতেই রাশিয়ার তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান সুখোই Su-35 ইরানের সামরিক বাহিনীর হাতে এসেছে, যা ঘন্টায় 3600 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামরিক আস্তানা চোখের পলকেই ধ্বংস করতে সক্ষম এই যুদ্ধ বিমান। তবে ইরান যে শুধু রাশিয়ার কাছ থেকে একতরফা সুবিধা নিচ্ছে তা নয়। প্রায় 3 বছরেরও বেশি সময় ধরে চলা রুশ ইউক্রেন যুদ্ধে ইরান মস্কোর পাশে দাঁড়িয়েছে। ইরানের তৈরি শাহেদ ড্রোন রাশিয়ার সামরিক বহরে যুক্ত হয়েছে। দামে কম হলেও এই ড্রোন দিয়ে শক্তিশালী হামলা চালানো যায়। ইরান রাশিয়ার সহযোগিতার সবচেয়ে বড় উদাহরণ দেখা গেছে সিরিয়ায়। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসন টিকিয়ে রাখতে তেহরান আর মস্কো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রাশিয়া আকাশ প্রতিরক্ষায় আসাদ সরকারকে সর্বোচ্চ সাহায্য করেছে, আর ইরান গোয়েন্দা তথ্য সরবরাহ ও স্থল সেনা দিয়ে দামেস্কের পাশে ছিল। সিরিয়ার মাটিতে তাদের এই সম্মিলিত প্রচেষ্টা শুধু সামরিকভাবে ইরান রাশিয়াকে শক্তিশালী করেনি, বরং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের এই বার্তাও দিয়েছে যে মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণে এই দুই দেশ একজোট। অর্থনৈতিক সম্পর্ক, ডলারের সাম্রাজ্যের বিকল্প পথ। যখন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞায় রাশিয়া আর ইরান বিপর্যস্ত, তখন তারা একে অপরকে সাহায্য করছে টিকে থাকার জন্য। মার্কিন ডলারকে একরকম বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাশিয়া ও ইরান নিজেদের স্থানীয় মুদ্রা রুবল ও রিয়াল দিয়ে লেনদেন করছে। এছাড়াও রাশিয়া ইরানের রেলপথ, তেল শোধনাগার এবং বিদ্যুৎ গ্রিডে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং দেশটির বেসামরিক পারমাণবিক স্বপ্নকে মস্কো সমর্থন করে চলেছে।
কেন এই জোট গোপন, রহস্যের আড়ালে? কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, আমরা কেন রাশিয়া ও ইরানের এই জোট সম্পর্কে সরাসরি কোনো তথ্য পাই না? বিশ্লেষকদের মতে আজকের এই বহুমেরুর বিশ্বে জোট আর প্রকাশ্যে ঘোষণা করা হয় না। বিশ্বব্যাপী নিজেদের বিচ্ছিন্নতা এড়াতেও এমন কৌশল গুরুত্বপূর্ণ। তবে এটি কেবল একটি জোট নয়, এটি একটি ফ্রন্ট, যা পশ্চিম আধিপত্যের বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ চ্যালেঞ্জ। এই গোপন জোট কি বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণের জন্ম দেবে, নাকি এটি আরো বড় কোনো খেলার ইঙ্গিত দিচ্ছে? আলোচনার আলো নিভে গেল, ঝড় উঠল ইউরোপে। ইরান কি তবে পারমাণবিক অস্ত্রের দোরগোড়ায়? সব ছিল ঠিকঠাক, আলোচনা বসবে সেটাও জানা ছিল। মধ্যস্থতাকারীরা তৈরি ছিলেন, সময় চূড়ান্ত হয়ে গিয়েছিল প্রায়। চতুর্থ দফার আলোচনার জন্য সাজানো হয়েছিল কূটনৈতিক টেবিল। কিন্তু ঠিক শেষ মুহূর্তে যেন কেউ আলো নিভিয়ে দিল, বাতিল হয়ে গেল সেই বহু প্রতীক্ষিত বৈঠক। ইরান ও যুক্তরাষ্ট্র, দুই শত্রু, দুই ইতিহাস আর দুই শক্তিধর। বহু বছর ধরে সম্পর্কের আগুন জ্বলছে ধিকি ধিকি। আর এবার যখন আসা যাচ্ছিল, আলোচনার আলো ফুটছিল দিগন্তে, তখনই হঠাৎ সেই আলো নিভে গেল এক অজানা বাতাসে। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রাজনৈতিক ঝড়? সেই ঝড়ের শব্দ কি পৌঁছে গেছে ইউরোপ পর্যন্ত? গত 3 সপ্তাহে পরপর 3টি পরোক্ষ বৈঠক হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। স্থান ওমান ও ইতালি। আলোচনার বিষয়বস্তু ছিল দুইটি: যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দফায় দুই পক্ষই সন্তুষ্টি জানিয়েছিল। সবে বলেছে আলোচনা ছিল গঠনমূলক ও ইতিবাচক। ইরান জানায় চতুর্থ দফার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ওমান, যুক্তরাষ্ট্র ও ইরান 3 পক্ষই ছিল রাজি। তারিখও ঠিক ছিল, এপ্রিলের শেষ সপ্তাহে বসবে বৈঠক। কিন্তু তখনই আসে এক অপ্রত্যাশিত ঘোষণা। কারিগরি ও যৌক্তিক কারণে বৈঠক স্থগিত। এই ঘোষণার পরপরই বদলে গেল পুরো দৃশ্যপট। আলোচনার স্থগিতকরণ নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি ইউরোপে ছড়িয়ে পড়েছে নতুন আতঙ্ক। বিশেষ করে ফ্রান্স দাবি করছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র বানানোর পথে অনেক দূর এগিয়ে গেছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জান-নোয়েল বাররো সরাসরি বলেন, ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরির দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। যদি এই কর্মসূচি ইউরোপের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে, তাহলে আমরা আর এক মুহূর্তও দেরি করব না। আমরা 10 বছর আগের প্রত্যাহার করা সব নিষেধাজ্ঞা আবার ফিরিয়ে আনবো। গত 28 এপ্রিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি গোপন বৈঠকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বারো বলেন, ইরানের কাছে বর্তমানে 6000 কিলোগ্রামেরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা 2015 সালের পরমাণু চুক্তির নির্ধারিত সীমার প্রায় 30 গুণ বেশি। তিনি সতর্ক করে বলেন, এখন ইরানের ব্রেকআউট টাইম, অর্থাৎ বোমা তৈরি করতে যত সময় লাগে তা 1 বছর আগে কয়েকদিনে নেমে এসেছে। বারো আরো দাবি করেন, ইরানের পারমাণবিক অগ্রগতি শুধু নিজস্ব প্রয়োজনে নয়, বরং তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের অংশ হিসেবেই দেখা হচ্ছে। তবে তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক সমস্যার কোনো সামরিক সমাধান নেই। কূটনৈতিক পথই একমাত্র বিকল্প, যদি ইরান তা বেছে নেয়। নিষেধাজ্ঞার ব্যাপারে ফ্রান্সের হুমকির জবাব তেহরান থেকে ঝড়ের মতো। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ফ্রান্স যা বলেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তারা ইচ্ছাকৃতভাবে সংঘাত তৈরি করতে চাইছে। এই ধরনের বক্তব্য আন্তর্জাতিক কূটনীতির জন্য অপমানজনক। আর জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরানি বললেন, এই হুমকি আসলে জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন। এটি চাপ তৈরি করে আলোচনাকে ধ্বংস করার একটি অপচেষ্টা। তেহরান আবারও বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। তারা কোনো পারমাণবিক বোমা বানাতে চায় না। কিন্তু পশ্চিম দুনিয়া, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপ, সেই কথায় ভরসা রাখতে পারছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই। ইউরোপীয় ত্রয়ী, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সঙ্গে আমরা নতুন করে আলোচনার দিনক্ষণ নির্ধারণ করব। আলোচনা বন্ধ, অভিযোগ শুরু, উত্তেজনা বাড়ছে। আলোচনার মঞ্চ ফাঁকা হলেও পর্দার পেছনে চলছে এক অদৃশ্য কূটনৈতিক লড়াই। নীরবে কিন্তু নিরলসভাবে নিজেদের শক্তি গড়ে তুলছে ইরান। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক রাজনীতির চাপে নানা নিষেধাজ্ঞার ভেতরে থেকেও দেশটি থেমে যায়নি, বরং সময়ের সঙ্গে তাল মিলিয়ে কখনো গোপনে, কখনো প্রকাশ্যে নিজেদের সামরিক শক্তিকে এমন এক অবস্থানে নিয়ে গেছে, যেখান থেকে তারা এখন শুধু আত্মরক্ষা নয়, আক্রমণের হুমকিও দিতে সক্ষম। এই শক্তি এখন মধ্যপ্রাচ্যে এক নতুন মডেল হিসেবে দাঁড়িয়েছে, যার দিকে তাকিয়ে আছে গোটা অঞ্চল। এমনকি পশ্চিমা দেশগুলোও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে।
ইরান খুব ভালো করেই জানে শুধু কথায় নয়, রাজনীতিতে নিজের শক্তি প্রমাণ করতে হয় বাস্তবে, প্রযুক্তিতে সামঠিক সেই দিকেই এগোচ্ছে তারা। যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি কাজে লাগিয়ে যুদ্ধের রূপ বদলে দেওয়ার চেষ্টা করছে, তা শুধুই প্রযুক্তির উন্নয়ন নয়, বরং এক ধরনের বিপ্লব। এখানে অস্ত্র মানে আর শুধু ধাতব যন্ত্র নয়, বরং এমন এক মাধ্যম যা লক্ষ্য ঠিক করতে পারে, বুঝতে পারে পরিস্থিতি এবং সিদ্ধান্তও নিতে পারে। এই নতুন ধরনের অস্ত্রগুলো এখনো প্রকাশ্যে আসেনি, তবে এদের উপস্থিতি যেন এক অদৃশ্য ভয়ের মতো প্রতিপক্ষের মনে গেঁথে গেছে। আগে যেখানে ইরান কেবল আত্মরক্ষায় মনোযোগী ছিল, এখন তারা ধীরে ধীরে আক্রমণাত্মক অবস্থানে চলে যাচ্ছে। আজকের ইরান এমন অবস্থানে পৌঁছেছে যেখানে তারা শত্রুর গতিবিধি আগে থেকেই বুঝে নিতে পারে এবং প্রতিরোধের আগেই পাল্টা কৌশল ঠিক করে ফেলতে পারে। ইরানের সেনাবাহিনীর কাজের ধরনও আগের তুলনায় অনেক বদলে গেছে। এখন তারা শুধু অস্ত্র নয়, সঙ্গে করে নিচ্ছে আগাম প্রস্তুতির মনস্তত্ত্ব। গোয়েন্দা প্রযুক্তিতেও তারা অনেক উন্নতি করেছে। দেশের ভেতরে এবং সীমান্তে ছড়িয়ে থাকা নজরদারি ইউনিটগুলো প্রতিনিয়ত তথ্য সংগ্রহ করছে। এই নজরদারি একদিকে যেমন দেশের নিরাপত্তা নিশ্চিত করছে, তেমনি শত্রু চোখের সামনে না থাকলেও তাদের উপস্থিতির ছায়া শনাক্ত করতে শিখছে। এটি এমন এক মানসিক খেলা যেখানে শত্রু চোখে না পড়লেও আপনি তার নজরে আছেন। তবে শুধু প্রযুক্তি দিয়েই নয়, ইরান তাদের মনোবল এবং আত্মবিশ্বাসের মাধ্যমেও বার্তা দিচ্ছে। তাদের সামরিক মহড়া, যুদ্ধ জাহাজ, শহীদ বাঘেরির মতো জাহাজ নির্মাণ, সাইবার ইউনিটের কাজ, সব মিলিয়ে ইরান দেখাচ্ছে যে তারা এখন আর কোনোভাবেই দুর্বল নয়, তারা এখন চ্যালেঞ্জ নিতে তৈরি। সাইবার যুদ্ধের অদৃশ্য জগতে ইরান যেভাবে নিজেদের অবস্থান শক্ত করেছে, তা নিঃসন্দেহে তাদের অগ্রগতির বড় প্রমাণ। কারণ এই যুদ্ধে না কোনো সীমান্ত আছে, না নির্দিষ্ট সময়, না কোনো স্পষ্ট যুদ্ধক্ষেত্র। এখানে হঠাৎ করেই ভেঙে পড়তে পারে কোনো দেশের গুরুত্বপূর্ণ তথ্য ব্যবস্থা বা সামরিক যোগাযোগ। ইরানের আধুনিক যুদ্ধ জাহাজ শহীদ বাঘেরি যেন এক ভ্রাম্যমান বিপ্লব। এই জাহাজ একা একাধিক যুদ্ধ করতে পারে, ড্রোন ছুটতে পারে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে, আবার সমুদ্রপথে নজরদারিও চালাতে পারে। এটি শুধু একটি জাহাজ নয়, বরং এক চলমান সতর্কবার্তা। যেখানে এতদিন পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র একচ্ছত্র আধিপত্য চালাতো, এখন সেখানে ফাটল ধরতে শুরু করেছে। এই পরিবর্তনের পেছনে রয়েছে তেহরানের পরিকল্পিত শক্তি প্রদর্শন। আগে যেখানে ইরানের ট্যাঙ্কার শত্রুর লক্ষ্য হতো, এখন সেগুলি ছুঁতেও কেউ সাহস করে না। কারণ ইরান স্পষ্ট করে দিয়েছে, তারা শুধু জবাব দেবে না, সেই জবাব হবে ধ্বংসাত্মক। এই পুরো বদলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সমন্বয়। বিপ্লবী গার্ড বাহিনী আর স্থল বাহিনী এখন একসঙ্গে কাজ করছে। তারা পরস্পরের সঙ্গে তথ্য বিনিময় করছে, প্রতিরক্ষা এবং আক্রমণের দায়িত্ব ভাগ করে নিচ্ছে এবং একসঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত থাকছে। এতে তৈরি হয়েছে একটি সুসংগঠিত এবং কার্যকর প্রতিরক্ষা বলয়। তবে এখানেই প্রশ্ন ওঠে, এই প্রস্তুতি কি শুধুই আত্মরক্ষার জন্য, নাকি আরো বড় কিছু আসছে? যদিও ইরান বলছে তারা শান্তি চায়, বিশ্লেষকরা মনে করেন এই শান্তি রক্ষার পেছনে যে অগ্নিসংযোগ হচ্ছে, তা যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে। পারস্য উপসাগর এখন আর কেবল এক জলপথ নয়, এটা এখন হয়ে উঠেছে ক্ষমতার লড়াইয়ের এক উত্তপ্ত কেন্দ্র। এখানে যে কোনো সময় সংঘর্ষ শুরু হতে পারে, যার প্রভাব ছড়িয়ে পড়বে পুরো অঞ্চল জুড়ে, এমনকি তার বাইরেও। তেহরান এখন এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তারা কেবল অস্ত্রের নয়, নিজেদের অবস্থান, দৃষ্টিভঙ্গি ও আত্মবিশ্বাসে দেখাচ্ছে। যেন তারা বলছে, আমরা যুদ্ধ চাই না, কিন্তু যদি যুদ্ধ আসে আমরাই আগে প্রস্তুত হব। এই আত্মবিশ্বাস, এই প্রস্তুতি, এই নীরব বিপ্লবী আজ তেহরানকে এক নতুন আদর্শে পরিণত করেছে। বাঘ শক্তিশালী হলেও মৌমাছির ঝাঁকটাকে পরাস্ত করতে পারে। ইতিহাসের এই সরল সত্যটি যেন বারবার শক্তিশালী রাষ্ট্রগুলোর ঔদ্ধত্যকে চূর্ণ করে দেয়। নেপোলিয়ন বা হিটলারের মতো ক্ষমতাধর শাসকরাও শেষ পর্যন্ত পরাস্ত হয়েছিলেন। বর্তমান প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পের ইরানকে ধ্বংস করার হুমকির পরিপ্রেক্ষিতে এই ঐতিহাসিক সত্যটি আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। প্রশ্ন জাগে, ইরান কি সত্যিই এত সহজে ধ্বংস করা যায়? ইরান প্রাচীন পারস্যের উত্তরাধিকারী, পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা। ভৌগোলিকভাবে পাকিস্তানের প্রায় দ্বিগুণ এই দেশটি গত 5 শতাব্দী ধরে বহু সাম্রাজ্যের আক্রমণের শিকার হয়েছে। রোমান, আরব, মঙ্গল, তুর্কি, রাশিয়ান, এমনকি ব্রিটিশ শক্তিও ইরান দখলের চেষ্টা করেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে কেউই ইরানকে সম্পূর্ণরূপে পদানত করতে পারেনি। ইতিহাস সাক্ষী প্রাচীন পারস্য সাম্রাজ্য কতটা শক্তিশালী ছিল। এমনকি সাদ্দাম হোসেনও 8 বছর রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়েও ইরানকে জয় করতে পারেনি।
আজকের দিনে পশ্চিমা বিশ্ব ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে, কিন্তু এত চাপ সত্ত্বেও ইরান পশ্চিমা দেশগুলোর রক্তচক্ষুকে উপেক্ষা করে টিকে আছে। এর কারণ কি শুধুই সামরিক শক্তি, নাকি ইরানের এই স্থিতিশীলতার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? আসলে ইরানকে জয় করা এত কঠিন হওয়ার পেছনে একাধিক কারণ বিদ্যমান। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দেশটির ভৌগোলিক অবস্থান। ইরানের দক্ষিণ ও পশ্চিম সীমান্ত জুড়ে বিস্তৃত জাগ্রস পর্বতশ্রেণী প্রায় 1600 কিলোমিটার দীর্ঘ। এটি উপকূল রেখা থেকে শুরু করে ইরাক ও তুরস্ক পর্যন্ত বিস্তৃত এবং ইরানের জন্য এক দুর্ভেদ্য প্রাকৃতিক প্রাচীর হিসেবে কাজ করে। এই পুরো পার্বত্য এলাকা পাথুরে এবং সহজে অতিক্রম করা যায় না। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পর্বত শ্রেণীর পাদদেশে অবস্থিত খোজেস্তান প্রদেশ ইরানের বৃহত্তম তেল ভান্ডার। 1979 সালের ইসলামিক বিপ্লবের সুযোগ নিয়ে 1980 সালে সাদ্দাম হোসেন ইরান আক্রমণ করেছিলেন। তার পরিকল্পনা ছিল প্রথমে খোজেস্তানের তেল ক্ষেত্র দখল করে ধীরে ধীরে ইরানের অভ্যন্তরে প্রবেশ করে অন্যান্য শহরগুলো দখল করা এবং শেষ পর্যন্ত ইসলামিক বিপ্লবকে নস্যাৎ করা। কারণ সেই সময় ইরানের আয়াতুল্লাহ খোমেনি অন্যান্য আরব দেশগুলোতেও ইসলামিক বিপ্লবের আহ্বান জানিয়েছিলেন, যা সেখানকার রাজতান্ত্রিক শাসনের জন্য হুমকি স্বরূপ ছিল। এমনকি আরব দেশগুলো ছাড়াও ব্রিটেন ও আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাদ্দামকে সমর্থন জুগিয়েছিল। যুদ্ধের শুরুতে সাদ্দাম হোসেন ইরানের অবকাঠামো ধ্বংসের উদ্দেশ্যে ব্যাপক বোমা বর্ষণ করেন, কিন্তু একটি দেশকে দখল করতে সামরিক অভিযানের বিকল্প নেই। প্রথম 2 বছরে ইরাকি বাহিনী ইরানের পশ্চিমাঞ্চল সহ খোজেস্তান দখল করতে সক্ষম হয়েছিল, কারণ বাগদাদ থেকে ইরাকি সেনাদের কাছে সহজে রসদ সরবরাহ করা যাচ্ছিল। কিন্তু ইরানের অভ্যন্তরে প্রবেশ করতে গিয়ে তারা বাধার সম্মুখীন হয়। সেই দুর্ভেদ্য বাধা ছিল জাগ্রস পর্বত শ্রেণী। ইরাকি সেনারা বহু চেষ্টা করে এই পাহাড় অতিক্রম করে ইরানে প্রবেশ করতে ব্যর্থ হয়। উল্টো ইরানি সেনাবাহিনী পাল্টা আক্রমণ চালিয়ে ইরাকের অভ্যন্তরে প্রবেশ করে। তবে এখানে ইরান একটি ভিন্ন সমস্যার সম্মুখীন হয়। ইরানের প্রধান ডিপো ও শহরগুলো জাগ্রস পর্বতের বিপরীত দিকে অবস্থিত হওয়ায় সেনাদের কাছে সময় মতো রসদ সরবরাহ করা কঠিন হয়ে পড়ে। এই কারণেই প্রায় 8 বছর ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধের কোনো সুস্পষ্ট ফলাফল আসেনি। কোনো দেশই নিজেদের সীমান্ত 1 ইঞ্চিও পরিবর্তন করতে পারেনি। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের বোমাবর্ষণের হুমকি ইরানের জন্য সাময়িক ক্ষতির কারণ হতে পারে, কিন্তু শুধুমাত্র বিমান হামলা চালিয়ে ইরানকে দখল করা বা সেখানকার সরকারকে পরিবর্তন করা কার্যত অসম্ভব। পশ্চিম দিকের দুর্ভেদ্য প্রাচীরের পাশাপাশি ইরানের উত্তর দিকে রয়েছে ক্যাস্পিয়ান সাগর। এই সাগর পেরিয়ে ইরানে প্রবেশ করতে হলে আল-বোর্জ পর্বত শ্রেণীর মুখোমুখি হতে হবে। জাগ্রস পর্বতমালার মতোই এই পর্বতশ্রেণী উত্তর দিক থেকে ইরানকে সুরক্ষা প্রদান করে। ইরানের শক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর বহুত্ববাদী জাতিতত্ত্ব। যদিও কোনো দেশের জন্য জাতিতত্ত্ব বৈচিত্র্য মাঝে মাঝে দুর্বলতার কারণ হতে পারে, ইরান অত্যন্ত দক্ষতার সাথে এটিকে নিজেদের অস্ত্রে পরিণত করেছে। ইরানের প্রায় 9 কোটি জনসংখ্যার মধ্যে 62% পার্সিয়ান, 16% এজেরি, 10% কুর্দ এবং বাকি 12% বেলুচ, আরব ও তুর্কি রয়েছে। এই বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব স্বতন্ত্র জাতিগত পরিচয় রয়েছে এবং কারো কারো মধ্যে বিচ্ছিন্নতাবাদী আকাঙ্ক্ষাও বিদ্যমান। উদাহরণস্বরূপ, পাকিস্তান ও ইরানের বেলুচরা একত্রিত হয়ে বেলুচিস্তান নামক একটি স্বাধীন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে। তেমনি ইরান ও ইরাকের কুর্দ জনগোষ্ঠী কুর্দিস্তান নামে একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পোষণ করে। তবে ইরান একটি সুকৌশলপূর্ণ পদ্ধতির মাধ্যমে এই বিভেদকে নিয়ন্ত্রণে রেখেছে। দেশটির ধর্মীয় নেতারা এই বিভিন্ন জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রেখেছেন। ভবিষ্যতে কোনো দেশ ইরান আক্রমণ করলে আয়াতুল্লাহ খুব সহজেই এই বিভিন্ন জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হবেন। এবার আসা যাক ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার সামরিক শক্তির প্রসঙ্গে। 1979 সালের ইসলামিক বিপ্লবের আগে ইরান একটি উদারপন্থী দেশ ছিল এবং আমেরিকার গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে পরিচিত ছিল। ইরান ও আমেরিকার সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ ছিল যে আমেরিকা ইরানকে সামরিক জেট সরবরাহ করত। আজও ইরান 1970-এর দশকের বেশ কিছু আমেরিকান ফাইটার জেট ও হেলিকপ্টার ব্যবহার করে। তবে সাদ্দাম হোসেনের আক্রমণ ইরানের চোখ খুলে দেয়। দেশটি বুঝতে পারে ভবিষ্যতে কোনো যুদ্ধ হলে আরব দেশগুলো তাদের সাহায্য করবে না।
এই উপলব্ধি থেকেই ইরান নিজস্ব মিসাইল সিস্টেম গড়ে তুলেছে এবং বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত হয়েছে। ইরানের সামরিক বাহিনীকে মূলত দুটি অংশে ভাগ করা যায়: ইরানিয়ান আর্মড ফোর্স, যা দেশের প্রতিরক্ষা বাহিনী, এবং এর অধীনে রয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী। আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC, যা ইরানের সবচেয়ে শক্তিশালী ও স্বাধীন সামরিক বাহিনী। দেশের অভ্যন্তরে সরকার বিরোধী বিদ্রোহ বা কোনো প্রদেশের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের দমনের জন্য IRGC কে ব্যবহার করা হয়। ইরানের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় 5,70,000 এবং তাদের প্রায় 3.5 লক্ষের বেশি রিজার্ভ ফোর্স রয়েছে। এছাড়াও তাদের কাছে 4,000-এর বেশি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল রাশিয়ান T-72, ইরানিয়ান জুলফিকার ট্যাঙ্ক এবং শক্তিশালী মাল্টিপল রকেট লঞ্চার। ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রের মধ্যে অন্যতম হল ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। দেশটির দীর্ঘ পাল্লার সাহাব 3 মিসাইলের পাল্লা প্রায় 2000 কিলোমিটার, যা ইসরায়েল ও আমেরিকার ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম। এছাড়াও সিজিল 2 নামক মিসাইলের পাল্লা প্রায় 2500 কিলোমিটার। ইরানের ড্রোন প্রযুক্তি ও অন্যান্য আরব দেশগুলোর তুলনায় অনেক উন্নত। শাহেদ 136 নামক কামিকাজি ড্রোন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যবহারেও দেখা গেছে। ইরানের কাছে আরও বেশ কিছু অত্যাধুনিক কামিকাজি ড্রোন রয়েছে। ফাইটার জেটের ক্ষেত্রে ইরান সম্প্রতি রাশিয়ার কাছ থেকে Su-35 যুদ্ধ বিমান কিনেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে ইরানের কাছে S-300-এর মতো উন্নত মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে। দেশটির নৌবাহিনীও যথেষ্ট শক্তিশালী এবং কাস্পিয়ান সাগর থেকে শুরু করে ওমান উপসাগর ও পারস্য উপসাগরে ইরানের নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতি সবসময় বিদ্যমান। ইরানের সামরিক শক্তির বাইরেও দেশটির কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী ও বাব এল মান্দেব প্রণালী, এই দুটি জলপথ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ, ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে অবস্থিত। আজকের দিনে ইরানের উপর কোনো রকম আক্রমণ হলে ইরান সম্ভবত এই দুটি জলপথ বন্ধ করে দিয়ে বিশ্ব বাণিজ্যকে থমকে দিতে পারে। ইরানের আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হলো এক্সেস অফ রেজিস্ট্যান্স। ইসলামিক বিপ্লবের পর ইরান বুঝতে পেরেছিল টিকে থাকতে হলে তাদের আদর্শ বাইরের দেশগুলোতেও ছড়িয়ে দিতে হবে, কারণ ইরান ও তার প্রধান শত্রু ইসরায়েলের মধ্যবর্তী দেশগুলো ছিল আরব রাষ্ট্র এবং এরা একসময় ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাদ্দাম হোসেনকে সাহায্য করেছিল। তাই ইসরায়েল ও ওই আরব দেশগুলোকে মোকাবেলা করার জন্য ইরান এমন একটি পরিকল্পনা গ্রহণ করে যার মাধ্যমে তারা তাদের শত্রুদের ক্রমাগত হুমকির মুখে রাখতে পারে। ইরান সেই সমস্ত গোষ্ঠীগুলোকে সমর্থন করে যারা ইসরায়েলের বিরোধিতা করে, যেমন ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ার ফাতেমিয়া ব্রিগেড, ইরাকের প্রতিরোধ যোদ্ধা ও ইয়েমেনের হুথি। এই পুরো নেটওয়ার্কটি এক্সেস অফ রেজিস্ট্যান্স নামে পরিচিত, যদিও আমেরিকা এটিকে এক্সেস অফ ইভেল বা শয়তানের অক্ষ বলে অভিহিত করে। ইরান পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে মনে করা হয়। এই কারণেই আমেরিকা ও ইসরায়েল বারবার ইরানকে এই পথে বাধা দেওয়ার চেষ্টা করছে। যদি আমেরিকা ইরানের ওপর বোমা হামলা শুরু করে, তবে ইরান সম্ভবত তাদের পারমাণবিক বোমা তৈরির প্রক্রিয়া আরো দ্রুত করবে, যা শেষ পর্যন্ত ইরানকে একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করতে পারে। ভূরাজনৈতিক প্রেক্ষাপটে আরো কিছু বিষয় বিবেচনা করা প্রয়োজন। আজকের বিশ্বে এমন কিছু দেশ রয়েছে যারা ইরানের ধ্বংস চায় না, যার মধ্যে রাশিয়া ও চীন অন্যতম। মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমানোর ক্ষেত্রে ইরান একটি মধ্যস্থতাকারী শক্তি হিসেবে কাজ করে। তাই ভবিষ্যতে ইরানের উপর আক্রমণ হলে রাশিয়া, চীন, এমনকি উত্তর কোরিয়াও ইরানকে সাহায্য করতে পারে। এমনকি ভারতের জন্য ইরানের শান্তি বজায় থাকা অত্যন্ত জরুরি। ভারত ভবিষ্যতে ইউরোপ ও ভারতের মধ্যে একটি অর্থনৈতিক করিডোর তৈরি করতে চায় এবং সেই করিডোরের বাণিজ্য পথ ইরানের উপর দিয়েই যাবে। এছাড়াও ভারত ইরানের চাবাহার বন্দরে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। ভবিষ্যতে ভারত ইরান থেকে সস্তা তেল কিনতে আগ্রহী, যা ভারতীয় অর্থনীতিতে সহায়ক হবে। ভৌগোলিক অবস্থান, প্রক্সি যুদ্ধ এবং সামরিক শক্তির দিক থেকে ইরান নিঃসন্দেহে একটি শক্তিশালী দেশ, কিন্তু যুদ্ধের ময়দান সবসময় অপ্রত্যাশিত। তাবর তাবর সামরিক জেনারেলদের পরিকল্পনা ও প্রকৃত যুদ্ধে ব্যর্থ হতে দেখা যায়। আজ আমেরিকা ইরানের ওপর বোমা বর্ষণ করলে ইরান তার কতটা জবাব দিতে পারবে বা তাদের অর্থনীতি কতটা ভেঙে পড়বে তা অনুমান করা কঠিন। রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করেছিল, তখন অনেকেই ভেবেছিল এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না,
3 বছর পরেও সেই যুদ্ধ চলছে। এমনকি আমেরিকা ও ভিয়েতনাম ও আফগানিস্তানে পরাজয়ের শিকার হয়েছে। সাদ্দাম হোসেন কেন ইরানের উপর আক্রমণ করেছিলেন সেই ইতিহাসও আমাদের মনে রাখা প্রয়োজন। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও ইরানকে ধ্বংস করা সহজ হবে না। দেশটির ভৌগোলিক বৈশিষ্ট্য, শক্তিশালী সামরিক বাহিনী এবং আঞ্চলিক মিত্রদের সমর্থন ইরানকে একটি কঠিন প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শেষ পর্যন্ত কি ঘটবে তা সময় বলবে, তবে ইরানের দীর্ঘ ও কঠিন ইতিহাস প্রমাণ করে এই প্রাচীন সভ্যতা সহজে নতি স্বীকার করার পাত্র নয়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।